তালি দিবি না, দিলে কিন্তু তোর সানডে মানডে কলেজ করে দিব। মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6 এর মঞ্চে এই প্রথমবারের মতো একটা ভয়ঙ্কর এপিসোড হতে চলেছে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6 powered by মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আজকে আমাদের মাঝে একজন সুন্দরী সুকণ্ঠী গায়িকা রয়েছে নিশিতা বড়ুয়া, তার পাশে তমা মির্জা রয়েছেন আমাদের সঙ্গে, আছেন ঠেকাও মাস্তান আমিন খান, আমার হিয়ারো মাচারে আপনি নিশিতা বড়ুয়া। খুবই ভালো লাগছে। আর আমি বাসা থেকে একটু নিজেকে বলে এসেছি যে বেশি যেন না হাসি আর কি, মানে কারণ আমি যখন হাসা শুরু করি তখন কন্ট্রোল করতে পারি। সব হাসি থাইমা যাইব আজকে, কেউ জানো না, যত ভালো গলা হোক না কেন সবার গলা শুকায় যাইব। আসছে প্রথমবারের মতো মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6 এর মঞ্চে এবং এরকম একটি রিয়েলিটি শোতে প্রথমবারের মতো ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট দীপজল। আপনি আসবেন শুনে আমাদের এই গ্রুমার যারা মেন্টর ছিল, পারফর্মার সব পালিয়ে গেছে। আপনাকে যারা দীর্ঘদিন চিনে তারা তো ফিল্মে শুধু দেখেছে, কিন্তু বাস্তবে চেনে, তারা দাঁড়িয়ে গেছে কারণ তার ভেতরের খবর জানে। কিন্তু যারা শুধু ছবি দেখে আপনাকে চিনেছে সব পালিয়েছে। অভয় দেন, আগে তাদের আসতে বলি। আহো ভাতিজা আহো, ভয় নাই, আহো আহো। ভাইয়া, এই যে সত্যি সত্যি আপনাকে দেখলে এরকম কি ভয় পায় বাস্তবে সামনে? এই জন্য বসে পড়ি। আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা দীপজল ভাই আপনার মতো একজন মানুষকে আমরা আমাদের এই সেটে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্লিজ ভাই বসুন। আমরা সুন্দর একটি গান দিয়ে এই পর্বটা শুরু করতে চাই, আমাদের ভয় যেন কাটে। হ্যাঁ, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। মানে সুরটা এদিক দিয়ে একবারে ঢেউ খেলে গেল একদম। এই যে গানের যেরকম এরকম সুর থাকে, দীপজল ভাই গানের যেরকম সুর আমাদের অন্তরের ভিতর দিয়ে প্রবাহিত হয়, আপনার ডায়লগও কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় দিয়ে প্রবাহিত হয়। আপনি কি জানেন যে আপনার ডায়লগ মানুষের কিভাবে মুখে মুখে? তা তো বলতে পারি না, তবে ভালো কিছু সুন্দর কিছু দেওয়ার জন্যই তো পয়দা হয়েছি, ভালো সুন্দর নিয়ে আছি। ওকে, আমরা একটু দেখাচ্ছি আপনাকে
যে আপনার ডায়লগ কিভাবে সবার হৃদয়ে আছে। মাইক্রোফোন, হ্যাঁ। আয় না রে কাছে, আয় না রে, আয় না রে কাছে, আয় না রে, হিসাব বোঝো না, দুধু খাও। তোর কি মরণের চুলকানি উঠছে? আহো ভাতিজা আহো। অয় পুলিশ, তুই আমার বাইরে ধরে লয়ে আইছস। অয় অয় অয়, আমার কি বাতের অভাব পড়ছে? ওকে, আমরা ফিল্মে যেভাবে আমরা ডিপজল ভাইকে চিনি, বাস্তবে তিনি একটু অন্যরকম, যেটা আমিন ভাই একটু বলেছেন আমাদেরকে, আমরা শুনতে চাই। আমিন ভাই। সবচেয়ে মজার ব্যাপার কি, মানুষ উনি যখন প্রথম ফিল্মে অভিনয় শুরু করেন তখন হয়তো নেগেটিভ ক্যারেক্টারগুলো দিয়ে শুরু করেছেন, কিন্তু এখন উনি প্রচন্ড রকম পজিটিভ ক্যারেক্টারগুলো করে থাকেন। চাচ্চু দিয়ে যার শুরু, চাচ্চুতে আমরা শুরু। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, ওনাকে পর্দায় যতটা ভয়ঙ্কর লাগতো সে সময়, বাস্তব জীবনে তিনি টোটালটাই ভিন্ন। এত বড় মনের মানুষ, এত বড় কলিজার মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে গুলি করে একে মেরে ফেলছে, ছুরি দিয়ে ওকে কেটে ফেলছে, কিন্তু বাস্তব জীবনে দেখেছি আমি সাধারণত মশা মারতেও তাকে দেখিনি খুব একটা। মানে এত বড় মনের মানুষ উনি, এবং আমি আজ পর্যন্ত দেখিনি যে তার কাছ থেকে সাহায্য চেয়ে কেউ ফিরে গিয়েছে। সত্যি অসম্ভব ভালো মনের একজন মানুষ। ডিপজল ভাই, আপনি অনেক অনেক মানুষকে সাহায্য করেছেন, এবং আমিন ভাই বলেছে আমাদের গল্প যে যিনি সকালবেলা ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে বের হন, সন্ধ্যার সময় খালি ব্রিফকেস নিয়ে ফেরেন। আপনি একবার হাসো সেটে আসতে পারেননি টাকা নিয়ে। ডিপজল ভাই আমাদের চেয়ে অসহায় আর কেউ নাই। প্রিয় দর্শক, আপনাদের মনকে হাসি আনন্দে ভরে তুলবার জন্যই আমাদের এই আয়োজন। এই আয়োজনের নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6। এবং এই যুদ্ধে যে জয়ী হবে, যে হবে চ্যাম্পিয়ন, তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, মার্সেল তাকে দিচ্ছে নগদ 3 লক্ষ টাকা। যারা সেকেন্ড রানার আপ, মার্সেল তাকে দিচ্ছে নগদ 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, যারা ফাইনালে পৌঁছে যাবে প্রত্যেককে দেওয়া হবে একটি করে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবং আজকে কিন্তু সেমিফাইনাল এপিসোড চলছে, এর আগে একটি এপিসোড হয়ে গেছে, আজকে সেকেন্ড এপিসোড, এবং আজকেই আমরা ফলাফল জানাবো। এবং যার মরণের চুলকানি উঠবো সে আমাদের এখান থেকে জয়রা পড়বো। আচ্ছা না বিচার? আচ্ছা আচ্ছা। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার ডিজাইনার স্টোর টিকেন ফ্যাশন ইরালি ব্যাং সবার জন্য একটা করতালি হোক, এবং সেই সাথে ল্যাভেন্ডার এবং করিমসের জন্য আরো একটা করতালি। আমাদের মেন্টররা রয়েছে এই পাশে, তাদের জন্য একটা হাততালি হয়ে যায়। রাবার ব্যান্ডের সঙ্গে আমি রনি, আমাদের জন্য আরেকটা করতালি হয়ে যায়। আর কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেবার পালা। আসছে নারায়ণগঞ্জের মেয়ে ইসিকা সিঞ্জন সরোজ। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। রনি ভাইয়া, মেড ইন নারায়ণগঞ্জ, খেলা হবে। করোনার সময় লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে 2 দিন পর পরই মনে হয় খালি শুক্রবার চলে আসে। বলেন তো কেন? ওই যে আমাদের ডিপজল স্যার বলছে, আব্বে ওই তোর সানডে মানডে কলেজ কইরা দিমু। তমাপু, দুঃখের কথা কি আর কমু, খুশির ঠেলায় গেছিলাম চা বানাইতে, চিনির ঠেলায় শরবত হয়ে গেছে। করোনার সাথে লড়াই করতে হবে, ভয় পাবেন না। বউকে ভয় পাইতে হবে, লড়াই করবেন না। 2টা জিনিস গোলায় ফেলবেন না, কারণ 2টারই কিন্তু ঔষধ বের হয় নাই। এক অন্ধ লোক তার পোষা কুকুরটারে নিয়ে রাস্তার ধারে হাঁটতাছিল। কুকুরের গলায় বাঁধা বেল্টের অপর মাথা তার হাতে ধরা ছিল। কুকুরটা হঠাৎ করে একটা চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় দিল। অন্ধ লোকটা কোনো মতে দুর্ঘটনা এড়ায় রাস্তার ওই পারে পৌঁছাইলো। ওই পারে পৌঁছাই পকেট থেকে একটা বিস্কুট বাইর করলো তার কুকুরটারে খাওয়ানোর জন্য। এই দেখে এক পথচারী কইলো, এই বেয়াদব কুকুরটার জন্য আরেকটু হলে আপনি গাড়ির নিচে পড়তেন, আর এখন আসছেন এটারে বিস্কুট খাওয়াইতে। এই শুনে অন্ধ লোকটা কয়, আরে বিস্কুট খাওয়াইতে আমি ওর মুখটা খোঁজার চেষ্টা করতেছিলাম, মুখটা খুঁজা পাইলে পিছন বরাবর একটা লাথি দিতাম। আমিন স্যারের বাসায় কাজের বুয়া আসছে বেতন নিতে। আমিন স্যারের বউ কাজের বুয়ারে ঘরে মেঝে দেখায় বলতেছে,
দেখো তো মেঝেটা কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, তুমি তো এরকম পারো না। এই শুনা বুয়া কয়, খালাম্মা আপনি যে কি কন, আমার গায়ে কি খালুর মতো তো জোর আছে? শাবাশ শাবাশ, দারুণ। তো আমার কুকিজ ভাই গ্যাস ওভেনে প্রেসার কুকার চাপায় একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিছে। বউ বাপের বাড়ি গেছে, চা বানামু, কয়টা সিটি লাগবো? এর মধ্যে আমাদের মিরু ভাই কমেন্ট করছে, জানলায় দাঁড়ায় সিটি মারেন, পাশে বাসার ভাবি এসেই চা দিয়া যাইব। এক সাধু বাবা এক অনুষ্ঠানে যায় পৌঁছাইতেই সবাই তারে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো। সাধু বাবা কইলো, দেখ আমি সাধু ফকির মানুষ, আমারে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করলে আমার অভিশাপে তোরা সবগুলো অন্ধ হয়ে যাবে। সবাই তো এটা শুনে আরো হাসাহাসি শুরু করলো। কিছুক্ষণ পর দেখা গেল আসলেই কেউ চোখে দেখতে পাইতেছে না। সবাই তো এবার সাধু বাবার পা ধইরা কয়, বাবা আমরা পাপী, আমরা অবুঝ, আমগরে ক্ষমা করে দেন বাবা। সাধু বাবা তখন পায়ের থেকে জুতা খুলে সবগুলারে পিটাইতে পিটাইতে কয়, ওরে বলদের দল, আমিও চোখে কিছু দেখতাছি না, কারেন্ট চলে গেছে, জেনারেটর টন কর। এক অন্ধ লোক বান্দরবানের এক ছোট্ট রেস্টুরেন্টে খাইতে গেছে। মালিক এসে বলল, স্যার মেনু কার্ডটা দিব? দেখেন ভাই আমি অন্ধ মানুষ, মেনু কার্ড দিয়ে আমি কি করবো? তার চাইতে বরং আপনি রান্নাঘর থেকে এমন কিছু একটা নিয়ে আসেন যেটার গন্ধ শুইকা আমি বইলা দিতে পারবো আমি কি কি খাইতে চাই। মালিক তো কনফিউজড, সে রান্নাঘরে গেল, একটা চামচ নিয়ে আসলো, আইসা ওইটা ওই অন্ধ লোকটারে দিল। অন্ধ লোকটা চামচটা নাকের সামনে নিয়ে গন্ধ শুইকা অর্ডার দিল, আমার জন্য একটা চিকেন নুডলস, ভেজিটেবল সালাদ আর ফ্রেশ কমলার জুস নিয়ে আসেন। মালিক তো পুরাই অবাক, মনে মনে সে ভাবলো এটা তো অবিশ্বাস্য। 2 সপ্তাহ পর ওই অন্ধ লোকটা আবার গেছে ওই রেস্টুরেন্টে। মালিক ভাবলো এইবার একটু পরীক্ষা করে দেখা যাক এই অন্ধ লোকের গন্ধ শোকার ক্ষমতা আসলে কতটা। তো মালিক রান্নাঘরে গিয়া দেখে তার বউ লিলি রান্না করতেছে। সে তার বউরে কইলো, আচ্ছা এমন একটা জিনিস দাও তো যেটার মধ্যে রান্নার কোনো গন্ধ নাই। বউ কইলো, ড্রয়ারটা খুলে দেখো তো এটার মধ্যে কিছু পাও কি না। লোকটা ড্রয়ার খুলে দেখলো ড্রয়ারের ভিতরে একটা মোমবাতি। ওই মোমবাতিটা নিয়ে সেই অন্ধ লোকের হাতে দিল। অন্ধ লোক মোমবাতিটা নাকের কাছে নিয়ে কয়, আজব, লিলি যে এখানে কাজ করে সেটা তো আমি জানতামই না। বউ মারা যাওয়ার পর উকিল সাহেব তার বাসার কাজের মহিলাটারে বিয়া করে ফেলাইছে। 6 মাস হয়েছে তাদের বিয়ের। তো প্রতিবেশী ভাবি এসে কইতাছে, কি ভাবি উকিল সাহেবের সাথে বিয়ের পর আপনার দিনকাল কেমন কাটতেছে? আফা কোনো তফাৎ নাই গো, কাম কাজ আদর্শ সোহাগ বিয়ার আগে যতটুকা ছিল এখন ঠিক ততটুকি আছে। মদ্দি খান দিয়া খালি আমার বেতনটা বন্ধ করে দিছে। থ্যাংক ইউ। ইশিকা, সিঞ্জন, সরোজ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, সবগুলো কন্টেন্ট খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের বিচারকদের কতটুকু ভালো লাগলো শুরুতে আমিন ভাই বলবে। ইশিকা সুপার সুপার সুপার, অসম্ভব সুন্দর ছিল। সমামিজা ওর পারফরমেন্স আগের গুলো ছাপিয়ে গিয়েছে, এটা বলতেই হবে। খুব ভালো ছিল, খুব ভালো ছিল, এবং আমি মনে প্রাণে চাইবো যে ও আমাদের সাথে আরো সামনে যাক। তোকে আমাদের গেস্টে কেমন লাগলো? নিশিতা বড়ুয়া বলবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু সে অ্যাট্রাকশন ধরে রাখতে পেরেছে, আমার মনে হয় সে অনেক ভালো করেছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিপজল ভাই আপনার কেমন লেগেছে সরোজের পারফরমেন্স? ভালো লেগেছে, সামনে আগাও, দেখা যাক কি হয়। সামনে আগাও, একটু আগে সামনে আগাও। আরে না, আবার পিছু, আবার পিছু। সরোজ অসাধারণ ছিল আমার পারফরমেন্স। কেবলমাত্র প্রথম পারফর্মারের পারফরমেন্স আপনারা দেখলেন, কিন্তু অলরেডি জমে গেছে আমাদের আজকের এপিসোড। একটা জোরে করতালি হোক। আপনাদেরকে হাসি আনন্দ দেবার জন্য আমাদের আয়োজনের কমতি নেই, আর এই আয়োজনের নামটি হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6 বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আচ্ছা, এই যে রেফ্রিজারেটর, বারবার বলছি, রেফ্রিজারেটরের মধ্যে আছে এমনি ফ্রিজ আর এক ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজের মধ্যে আপনি জল রাখবেন, সেটা হয়ে যাবে ঠান্ডা, মানে ডিপ ফ্রিজের জল। আমাদের মাঝে আমাদের প্রিয় অভিনেতা ডিপজল ভাই রয়েছে। ভাইয়া, আমরা খল চরিত্রে আপনাকে যেভাবে পেয়েছি, ঠিক উল্টা আবার চাচ্চুতে আপনাকে অন্যরকম ভাবে পেলাম। তো এই যে চেঞ্জ হঠাৎ করে একটু ভাইয়া যদি বলতেন। অভিনয় নিয়ে কোনো কিছু বাছাবাছি নেই, অভিনয় অভিনয় যেখানে দিবে সেখানেই হয়ে যাবে এবং করবো সেই
তো এটা যেহেতু বললেন অভিনয়, আমিন ভাই আপনাকে আজ পর্যন্ত কোনো খল চরিত্রে পেলাম না। খল চরিত্র আসলে অনেক কঠিন কাজ, সেটা কিন্তু অন্য ধরনের একটা ইমেজ। দীপজল সাহেব সারা বাংলাদেশের মার্কেটে এমন একটা ইমেজ ক্রিয়েট করেছিলেন যেটা অনেক হিরোই পারেনি করতে, যে সে নেগেটিভ ক্যারেক্টারে থাকার পরও তার ইমেজের ছবি চলেছে। এটা কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট। আমি শুধু দীপজল ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনি এত বড় মানে আপনার যে দাপট আপনার এলাকায়, আমি যদি বলি সাভার বা এই এলাকায় আমিন ভাই কিভাবে আরো বড় জায়গা করে নিল? না আপনার এলাকায় আমিন বাজার। আজকে দীপজল ভাই এসছে, আমরা তার কাছ থেকে অনেক কথা শুনবো, সেই সাথে আমাদের সুকণ্ঠী গায়িকা রয়েছে নিশিতা বড়ুয়া, তার কাছ থেকে অনেক কথা শুনবো। কিন্তু তার আগে এই যে যা হয়ে গেল এগুলো সব রাফ, কিন্তু এবার যা হবে সেটাই হচ্ছে রাফি আসছে বরিশালের ছেলে। ওই সবাই শুরু করো লাফালাফি, কারণ হাস্যর মঞ্চে আবারও রাফ রাফ রাফে। আসসালামু আলাইকুম। সেদিন কলেজে গিয়ে দেখি ম্যাডাম মন খারাপ করে বসে আছে। আমি বললাম, ম্যাডাম আপনার মন খারাপ কেন? কই আর বলিস না, সেদিন অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, এক ছাত্ররে থাপ্পড় মারতে গিয়া আমার ল্যাপটপ ভেঙে চুরমার। সেদিন জাহাঙ্গীর ভাইয়ের গলায় দেখলাম একটা গোল্ড মেডেল ঝুলতে আছে। আমি কইলাম, ভাই এই মেডেলটা আপনি কই পাইলেন? কই বেশি কিছু না, রাতে 5 প্যাক মাইরা ভুলে একটা ড্যান্স কম্পিটিশনে ঢুকে গেছিলাম, ওরাই আমারে চ্যাম্পিয়ন বানাই দিছে। শাবাশ শাবাশ। এক সাধু বাবা ছিল, সাধু বাবার কাছে যে কেউ গিয়ে যে কোনো কিছু বললেই বাবা তথাস্তু বলতো আর মনের আশা পূরণ হয়ে যাইতো। একবার একজন লোক গেল তার কাছে, বললো, বাবা আমার ব্যবসা খুবই খারাপ চলতে আছে, বেচা বিক্রি নাই। পেছন থেকে একটা লোক চিল্লাই করলো, বাবা ভুলেও তথাস্তু বললেন না, ওই বেটা মরার খাটিয়ার ব্যবসা করে। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সাথে থাকতে থাকতে আমাকে মোস্তফা ভাইও বহুত কিপটা হয়ে গেছে। তো মোস্তফা ভাই মৃত্যু সজ্জায় এমন সময় কইলো, দেখ জাহাঙ্গীর আমি তো মরে যাবো, তারপরে তোর যদি কোনো কিপটামি বুদ্ধির দরকার হয় তুই আমিন ভাইয়ের কাছে যাইস। তো আমাকে মোস্তফা ভাই মরে গেল। তো জাহাঙ্গীর ভাই যেমন লোক, তার তো বুদ্ধির দরকার পড়লো, সে আমিন ভাইয়ের কাছে গেল, বললো আমার একটু বুদ্ধির দরকার। আমি বললো ঠিক আছে চল আলোচনা করি, কিন্তু আলোচনা করার জন্য তার লাইটের দরকার নাই, তাই লাইটটা অফ করে রাখি। পাক্কা 30 মিনিট আলোচনার পর আমিন ভাই কইলো, যখন আলোচনা শেষ তাহলে লাইটটা জ্বালাই। না লাইটটা জ্বালেন না কেন? আমি লুঙ্গিটা পইরা লই। মানে আরে অন্ধকার ঘরে আলোচনার জন্য তো লুঙ্গির দরকার হয় না। তো বাসে একবার সিট না পেয়ে এক মেয়ে তার বয়ফ্রেন্ডের কোলে বসলো। কিছুক্ষণ পরই বলল, ও ড্রাইভার ভাই একটু আস্তে চালান, বড্ড ঝাঁকুনি রাখতে আছে। এই শুনে ড্রাইভার কইলো, ও ম্যাডাম কোল থেকে উঠে দেখেন 15 মিনিট ধরে বাস ট্রাফিকে দাঁড়ায়। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিল এই সেমিফাইনালে এবং অসাধারণ। রাফি শুরুতেই আমাদের গেস্ট বলবেন নিশিতা বড়ুয়া, কেমন ছিল রাফির পারফরমেন্স? আমার খুবই ভালো লেগেছে এবং আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে রাফির কাছ থেকে, যে আপনি ইউজুয়ালি কি এভাবে মুভমেন্ট করে কথা বলেন নাকি শুধু পারফরমেন্সের সময়? এমনি আমি নরমালি চলি পারফরমেন্সের সময়। ওকে ওকে, নাকি তুমি বাসায় বলো খেতে দাও আমাকে? কিভাবে কি করবো, এখানে এত মানে সুন্দর নামি দামি হয়েছে, তাদের দেখলে আর দাঁড়ায় থাকতে পারি না, একটু নড়াচড়া না করলে ভালোই লাগে। হ্যাঁ ভাই, এবার বলবেন তমা মির্জা। আমার খুবই ভালো লেগেছে যে ও আবার এসছে এবং এসেও প্রমাণ করেছে যে ও এটার দাবিদার ছিল। তো অনেক সুন্দর ছিল, অনেক এনার্জেটিক ছিল এবং ক্লিন ছিল, জড়তা খুব কম ছিল। রাফির পারফরমেন্স ততটাই ক্লিন ছিল যতটা ক্লিন মার্সেল এলইডি টেলিভিশনের স্ক্রিন। দীপজল ভাই ভালো হয়েছে, আর একটু ভালো করা উচিত। থ্যাংক ইউ, ভালো হয়েছে। থ্যাংক ইউ রাফি, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ
আরেকজন দুর্দান্ত পারফর্মারকে এবার ডেকে নেব। ও আসছে রংপুর থেকে, বাড়ি রংপুর, কিন্তু ঠিকঠাক কিছু করবার জন্য ও এক্সপার্ট। আসছে কবির চৌধুরী জয়। আসসালামু আলাইকুম। জাগো বাহে কোনকে একটা ড্রাইভার আর কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? একটা কন্ডাক্টর ঘুমাই গেলে কারো টিকিট কাটা হয় না, আর একটা ড্রাইভার ঘুমাইলে সবার টিকিট কাটা হয়ে যায়। এই খারান, একটা ফোন আইছে। হ্যালো, হ্যাঁ কে কইতাছেন? আমি তোমার গার্লফ্রেন্ডের আম্মা। ও আচ্ছা, সারিকার আম্মা? আরে না। তাহলে কি লিপির আম্মা? আরে না। ও তাহলে তো নিশ্চয় আপনি রিয়ার আম্মা। থাক, তোমার চেনা লাগবো না। আমি তোমার একটা কথা কইতে ফোন দিছি। তোমার গার্লফ্রেন্ডের অন্য ছেলের সাথে বিয়া ঠিক হইতাছে, তুমি ওরে ভুইলা যাও রবিন। আন্টি, আমি তো রবিন না। ও তাইলে কি লিমুন? না, লিমুনও না। ও তাহলে নিশ্চয় রাফি। থাক আন্টি, আমারে আর চেনা লাগবো না। আপনার মাইয়া যার সাথে ইচ্ছা বিয়া দেন। শাবাশ শাবাশ। সেদিন রনি ভাই এসে আমারে কইতাছে, আচ্ছা, কি রে মুখ লেটকাইয়া বসে আসোস কে? কয় ভাই একটা জিনিস বুঝতাছি না। কি বুঝতাছস না? আরে আমারে কোন মাইয়া ভালোবাসে এইটা বুঝতাছি না। কয় আরে বেটা, এইটা কোনো কথা হইলো? তুই ফেসবুকে তোর একটা ছবি আপলোড করবি, এই ছবিতে যে প্রথম লাভ রিয়াক্ট দিব সে তোরে খুব ভালোবাসে। তা আমি চলে গেলাম। 2 দিন পরে আমারে রনি ভাই জিগাইলো, কিরে ছবি আপলোড দিছিলি? হ ভাই দিছিলাম তো। তা কেউ কি লাভ রিয়াক্ট দিছে? হ ভাই দিছে তো, একটা মাইয়া লাভ রিয়াক্ট দিছে। সাবাস বেটা, কেটা দিছে? ভাই আপনার বউ। আজকে আপনাদেরকে শেখাবো একটা মেয়েকে কাছে পাওয়ার 70টা উপায়। আচ্ছা, নাম্বার 1, মাইয়াটাকে বেশি বেশি করে শপিং করাই দেন। আর বাকি 69 আরেকদিন কমু। সেদিন টিভিতে আমি খবর দেখলাম যে বাইরে হইলে মাস্ক আর গ্লোভস পরে বাইরে হইব। তা আমি সেই কথা মতো মাস্ক আর গ্লোভস পরে বাইরে গেছি। ওমা, বাইরে যায় দেখি সবাই শার্ট প্যান্টও পরছে। আমার এক দাদা ছিল, তার একটা পাঠা ছিল। এই পাঠা দিয়ে এলাকার সমস্ত ছাগলরে একটা বিশেষ সার্ভিস দেওয়া হইতো। তা আমি একদিন যাই আমার ছাগলটারে নিয়ে কইলাম, ও দাদা আমার এই ছাগলটার বাচ্চা হয় না, একটু সার্ভিস দিতে হইব। কয় বাবা রে কইস না, পাঠাটারা শক্তি নাই, পারে না। আমি কইলাম এটা কোনো বিষয় না, তুমি খালি নিয়ে আসো। ব্যাস পাঠাটারে নিয়ে আসলো। আমি সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে তার পিছনে 10-15টা টাক টাক করে মারতেই পাঠাটা সার্ভিস দেওয়া শুরু করলো। দাদু দেখা কইল, বুঝলাম বিষয়টা। আচ্ছা তুই কি গত সপ্তাহে আমার বাড়িতে আইছিলি? হ দাদু আইছিলাম, কিন্তু তখন তুমি বাড়িতে আসিলা না। আর তখন দাদির সামনে আমি সেম এইভাবে সার্ভিস নিছি। এই কথা শুনে দাদু আমাকে ঠাটা এক থাপ্পড় দিয়ে গেল, হত সারা তোর কারণে আমার বউ ঝাড়ু দিয়ে আমার তানপুরায় বাইরে ঘাও করে দিছে। একটা ছেলে ভ্যানের মধ্যে করে ডিম নিয়ে যাইতাছে, হঠাৎ করে ভ্যানটা ধাক্কা লাগিয়া ভ্যানটা উল্টাই গেছে, আর ডিমগুলো সব ভাঙিয়া গেছে। দূর থেকে আমিন ভাই দেখে আইসা গেল, আহারে আজ বোধহয় তোমার চাকরিটা থাকবো না, একটা কাজ করো, এই নাও 10 টাকা, আর দেখো এইখানে যারা আছে তারা যদি কিছু টাকা পয়সা দেয় তাতে যদি উপকার হয়। এই দেখা দেখি কেউ আইসা 20 টাকা 30 টাকা 50 100 সব দিয়া দিল। ঠিক তার শেষে আমাদের রনি ভাই আইসা 50 টাকা দিয়া কইল, আজকে যদি ওই প্রথম লোকটা না থাকতো তোরে কেউ সাহায্য করতো না। আচ্ছা ভালো কথা, তুই কি ওনারে চিনিস? কয় আরে চিনি মানে, উনি তো একজন বড় ব্যবসায়ী আর আমি তো ওনার দোকানেই কাম করি। কবির চৌধুরী জয় মানুষের মন জয় করতেই ও এসছে এই হাস্যর মঞ্চে। পুরো রংপুরবাসী তাকিয়ে আছে কবির চৌধুরী জয়ের দিকে, যে ও জয় ছিনিয়ে নেবে। বিচারকদের কতটুকু ভালো লেগেছে সেটাই জানবো। শুরুতেই আমিন ভাই বলবেন। জয় সুপার। মানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কিভাবে স্ট্রেসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং ভয়েস ভোকাল দিয়ে কিভাবে তার দিকে অ্যাট্রাকশন করে নিয়ে যেতে হয়, পুরো জিনিসটাই তোমার মধ্যে আছে। তোমার প্রতি যে আস্থা, সে আস্থাটাও তুমি রেখেছো। এরকম ভালো ভালো পারফরমেন্স দাও, অনেক দূর যেতে বাকি তোমার এখনো। প্রথমত আমার খুবই ভালো লেগেছে জয়, কারণ আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, মার্কসের দিকে একটু কনসেন্ট্রেট করছিলাম, কিন্তু একদম আমার কনসেন্ট্রেশন ডিস্ট্র্যাক্ট হয়নি। আমার খুবই ভালো লেগেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ। থ্যাংক ইউ। দীপজল ভাই, আপনার কেমন লেগেছে কবির চৌধুরী জয়ের পারফরমেন্স? আমি তো প্রথম দেখলাম, ভালো করেছে ইনশাল্লাহ।
এগিয়ে যাও। কবির চৌধুরী জয়ের জন্য জোরে করো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরো অনেক আয়োজন রয়েছে, সেগুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আচ্ছা, এই যে সবাইকে হাসি খুশি রাখবার জন্য যে আয়োজন আমরা করেছি, নিশিতা বড়ুয়া আপনার হাসি পাচ্ছে তো নাকি? অনেক পাচ্ছে। একটা জোরে করতালি নিশিতা বড়ুয়ার জন্য। সেই সাথে রয়েছেন বলো না তুমি আমার নায়িকা প্রিয়তমা মির্জা, রয়েছেন প্রিয় নায়ক চিত্রনায়ক আমিন খান, এবং সেই সাথে আমাদের প্রিয় অভিনেতা ডিপজল ভাই। একটা জোরে করতালি। আপনার শরীর ঠিকঠাক আছে তো? ইনশাল্লাহ ঠিকঠাক আছে। সত্যি? ইনশাল্লাহ। আপনার শরীর ঠিকঠাক আছে? হ্যাঁ। যদি কোনো ঘাটতি থেকে থাকে, শরীরে সমস্যা হয়ে থাকে, আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করে দেবো ফ্রিতে। ওকে, আমরা ডাক্তার ডাকছি, আমাদের লোকাল ডাক্তার, লোকাল শো, লোকাল ডাক্তার আসছে চট্টগ্রামের ছেলে তারেক আজিজ ফজু। এবার কিন্তু ফেরাক নাই, কিন্তু ব্যথাটা রয়ে গেছে। বাবা ম্যাম, আমার ওষুধ খেয়ে আপনার ভিতর থেকে সৌন্দর্য আসতেছে তো? ঠিক আছে, সালাই যান, আরো সুন্দর হয়ে যাবে। আমিন ভাই, আমার ওষুধ খেয়ে সংসার জীবন সুখের হইলে তো? সালাই যান, মাঝে মাঝে খাইয়েন, বেশি খাইলে আবার অসুখ হয়ে যাবে। রনি ভাই, আপনার একটু টেস্টিং করা দরকার। দেখে হা করে, হা 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 করে আবার কি চোখে? আপনি তো তমা ম্যাডামের দিকে তাকাই তাকাই দেখি সুখের জ্বর আসে ফেললে। 102 ডিগ্রি জ্বর। একটা কাজ করবেন, এবার ব্রেক আসলে মার্সেলের ফ্রিজে মাথা ঢুকাই দিবেন, নাইলে সুখ নষ্ট হয়ে যাবে। সেদিন এক মহিলা আমারে ফোন করলো, বললো ডাক্তার সাহেব, আমার ছেলে কারেন্টের শক খেয়েছে, আমি কি করব? আমি বললাম কি করবেন মানে? তাড়াতাড়ি শুকরিয়া আদায় করেন, আপনার বাসায় তো তাও কারেন্ট আছে। এক রুগী আসলেন, বললেন ডাক্তার সাহেব, আমি বললাম আসেন আসেন, ভিতরে বসেন, আপনার কি সমস্যা বলেন। বললো ডাক্তার সাহেব, আমি যা বলি সব ভুলে যাই। বলেন কি, কখন থেকে আপনার এই সমস্যা? রুগী বলল, আমার আবার কি সমস্যা? সেদিন এক লোক তার বউকে নিয়ে আমার কাছে আসলেন, বললেন ডাক্তার সাহেব, আমার বউকে একটু দেখেন, পেটটা কেমন ফুলে আছে। আমি পরীক্ষা করে দেখে বললাম, আপনার বউ তো প্রেগনেন্ট। বলে কি যাতা বলেন, আমার বয়স হচ্ছে 60 বছর আর আমার বউয়ের বয়স হচ্ছে 55 বছর, এটা হবে না, গ্যাসের সমস্যা। আমি বললাম না, আপনার বউ প্রেগনেন্ট। বললাম না, এটা গ্যাসের সমস্যা। ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। একটা ওষুধ দিলাম, ওর বউকে দিলাম, এটা খেলে এক্ষুনি প্রমাণ হবে। বউ খেলো, খাওয়ার পর একটার পর একটা গ্যাস ছাড়তে শুরু করলো, পটপট 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 পট। স্বামী বললো, দেখলেন আমি বললাম না গ্যাসের সমস্যা? আমি বললাম এটা গ্যাসের না, আপনি ছেলের বাপ হবেন আর আপনার ছেলে বাংলা সিনেমার নায়ক হবে। স্বামী বললো, আপনি কিভাবে বুঝলেন? আরে দেখছেন না, মোটরসাইকেল চালাইয়া এন্ট্রি নিচ্ছে ছেলে। আমাদের কিপটা জাহাঙ্গীর ভাই আসলো, আমি উনারে বললাম আপনার হিসু টেস্ট করতে হবে, কালকে নিয়ে আসেন। পরের দিন দেখলাম 2 গেলেন হিসু নিয়ে আমার কাছে। আমি বললাম কি ব্যাপার, এতগুলো কেন? একটু আনলে তো হতো। বললো মানুষ আমারে কিপটা বলে, আমি মানুষের দেখাতে চাই, আমি যারে দিই তার 2 হাত ভরে দিই। তারপর টেস্ট করে বললাম আপনার হিসুতে সুগার আছে। জাহাঙ্গীর ভাই কালকে আসেন, আপনারা ওষুধ দিমু। এই শুনে জাহাঙ্গীর ভাই গেলাম 2টা নিয়ে হাঁটা শুরু করলাম। আমি বললাম দাঁড়ান, এগুলো নিয়ে কই যান? বাড়িতে যাচ্ছি। তো এগুলো কেন? এতগুলো চিনি নষ্ট করা যাইব না। আমাদের মুস্তাফা ভাই আসলেন, বললেন ডাক্তার সাহেব, আমার বউয়ের অ্যাপেন্ডিক্সের ব্যথা। আমি বললাম বলেন কি? আমি নিজে আপনার বউয়ের অ্যাপেন্ডিক্স কেটে নিলাম, আবার ব্যথা কেন হবে? আর একটা রোগীর 2টা অ্যাপেন্ডিক্স থাকে, সেটা তো আমি জানতাম না। বললো আপনি না জানেন সমস্যা নাই, কিন্তু একটা স্বামীর 2টা বউ তো থাকে। ভালো ছিল, শাবাশ। সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কুচুট খেয়ে পড়ে গেলাম। আশেপাশের লোক আমার তুলে বললো ফজু ভাই ব্যথা পাইছেন? আমি বললাম ডাক্তার ডাক। বললো ফজু ভাই কোথায় ব্যথা পাইছেন? আরে ডাক্তার ডাক। আরে ফজু ভাই বলেন কোথায় ব্যথা পাইছেন? আরে ডাক্তার ডাক কোথায় ছাড়া। তারপর একজন গিয়ে ডাক্তার ডাকে নিয়ে আসলো। আমি বললাম এরা কেন ডাকলি? তো আপনি তো বললেন ডাক্তার ডাকতে। ওরে হতচ্ছাড়া, আমারে ডাক্তার ডাকতে বলছি, ফজু না। আমাদের তারেক ভাই
আমি যখন চেম্বার বন্ধ করতে যাই আমার সাথে এসে বলে ডাক্তার সাহেব আজকে কেমন রুগী দেখলেন, ব্যবসা কেমন হলো, আড্ডা দিতে শুরু করলো। পরের দিন আবার চেম্বার বন্ধ করতে গেলাম, তারেক ভাই আবার এসে বলে ডাক্তার সাহেব কেমন রুগী হলো, ব্যবসা কেমন হলো, আড্ডা দিতে শুরু করলো। আমি প্রায় সময় যখনই চেম্বার বন্ধ করতে যাই উনি এসে আড্ডা দেয়। ব্যাপারটা আমার সন্দেহ লাগলো। আমি তারেক ভাই বললাম ব্যাপার কি, আমি যখনই চেম্বার বন্ধ করি আপনি এসে আমার সাথে আড্ডা দেন, ঘটনা কি? বললো ডাক্তার সাহেব আপনারা মিশা কথা করবো না, আমাদের পাশের দোকানদার সাইফুল ভাই আপনার বউর সাথে প্রেম করে, শুধু তাই না আপনার বউ তার সাথে প্রেম করে। তো সে বলেছে যখনই আপনি চেম্বার বন্ধ করবেন আমি যেন আপনার সাথে আড্ডা দিই আর ও গিয়ে আপনার বউর সাথে একটু প্রেম করতে পারে। আমি বললাম হ্যাঁ। আমার বউকে আপনি দেখেছেন? বললো না। আপনি বিয়ে করেছেন কয়দিন হলো? বললো 3 মাস। তাড়াতাড়ি বাড়িতে যাই, বউর খবর নেই, আমার বউ তো মারা গেছে আজকে 5 বছর। আমার চেম্বারে রনি ভাই আসলেন, বললো ডাক্তার সাহেব আমাকে কিছু করেন কিছু করেন। আমি ওনাকে পরীক্ষা করে ছেড়ে দিলাম। তারপর আসলো ডিপজল ভাই, ওই ডাক্তার আমারে কিছু কর। আমি ওনাকে পরীক্ষা করে ছেড়ে দিলাম। তারপর আসলো আমিন ভাই, বললো ডাক্তার সাহেব আমারও কিছু করেন। আমি পরীক্ষা করে ছেড়ে দিলাম। এখন চেম্বার খুলে বসে আছি কখন তমা ম্যাডাম আসবে। ডাক্তার ভালোই ভালোই। হ্যাঁ, তমা ম্যাডামের টার্গেটে আছো তুমি। শুরুতে তমা ম্যাডামই বলুক। আচ্ছা, ফজুর সম্পর্কে আমি একটু বলতে চাই যে ফজুর কিছু কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে। ও যখন ডাক্তার হয়ে আসলো আমি আমিন ভাইকে বলছিলাম যত ডাক্তার আগে করলো আবার কেন, প্রথম ধাক্কাটাই দিল, এবার কিন্তু পায়ে পিন নাই, আগেরবার যে পিনটা ছিল। এবং আমি দেখছিলাম যে ঈশিত আপু হাসতে 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 না, ওর মেইন যেটা যে ও অনেকক্ষণ ধরে জোকস বলে, মাইন্ডটা না ও ওর থেকে সরাইতে দেয় না, সেটার অনেক প্লাস পয়েন্ট একটা। ফজু আমি জানি না কি হবে রেজাল্ট, কিন্তু তুমি বেস্ট, এটা তুমি মাথায় রাখবে। বাহ, অনেক দোয়া। আচ্ছা, নিশিতা বড়ুয়া উনি বসে বসে ভাবছেন যে কি ব্যাপার বুঝলাম না, এর আগেও পারফরমেন্স করে গেল, হঠাৎ করে তমা ম্যাডাম আসলোই কেন, ভালো এখানে গিয়েই বলতে হবে কেন, এখানে থেকেই বলা গেল না কেন? কিচ্ছু না, উনি যে টোটাল ফিটনেস এবং ড্রেস আপ ওয়েল সেটা দেখালেন সবাইকে। আপনি যদি মনে করেন ঠিকঠাক আছে আপনি এসে বলতে পারেন ভালো হয়েছে। ওকে, হ্যাঁ। আমি শুধু একটা কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে সিটাইঙ্গা ফোয়া মেডিত পল্লী লোয়া অসাধারণ ছিল। মেডিত পল্লী লোয়া। ওকে, 3 চিটাগাঙ্গে একসাথে কথা হোক, পাসওয়ার্ড দাও কথাবার্তা। ফজু আর সাট গাইয়ে পোয়া, যেহেতু আই সিজন 1ত আছিলাম চ্যাম্পিয়ন, আইও চাই ফজু আর সিটাঙ্গর মান রাহক তার পারফরমেন্স দিয়ে রে। দোয়া করছেন দোয়া করছেন। বলি যে আর যে কি যে বলি যে আতন যা মনে হইল আরি, মানে সিটাইঙ্গা ফোয়া তো বালাই করিব, বালাই করিব। ফজু বালা গজ্জু। আমিন ভাই না, যেভাবে মানে ইজম কাজ করছে, সবাই চিটাং চিটাং করছে, আমার তখন চিন্তায় পড়ে গেছি রাবার আছে, মার্কস কিন্তু কমেও যেতে পারে। তবে ফুজু রিয়েলি ইউ আর ট্রেমেন্ডাস। ডিপজল ভাই আপনার কেমন লেগেছে এই ডাক্তারের পারফরম্যান্স? অনেক ভালো লেগেছে, কাজ চালিয়ে যান, তো ফিল্মেও পার দেওয়ার মতন সম্ভাবনা আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার এই যে আরো অনেক রোগী আছে তাদের একটু ট্রিটমেন্ট করতে হবে প্লিজ। ওকে, ডাক্তার এসে আপনাদের ট্রিটমেন্ট করেছে, কার কি সমস্যা সেটা ধরবার চেষ্টা করেছে আমাদের এই ডাক্তার। ফিটনেস ঠিকঠাক আছে তো? আছে, সবার ফিটনেস ঠিকঠাক আছে? যদি কারো ফিটনেসে ঘাটতি থাকে তাহলে আপনাদের জন্য এই পরের স্টেপটাও অনেক 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 জরুরি। আসছেন ফেনীর মেয়ে রিমি। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম সালাম। মেন্টর রাবার ব্যান্ড। সুস্থ থাকার জন্য সবাই করবে এবার জিম। হাসো 6 এর মঞ্চে আছে আমি জিম ট্রেনার রিম। সবাই আমার সাথে একটা ব্রিদিং এক্সারসাইজ করব আমরা সবাই, প্লিজ। রনি ভাই প্লিজ। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন,
ধীরে ধীরে দম। রনি ভাই নাক দিয়ে দম ছাড়তে বলছি, পিছন দিক দিয়ে না। তমা আপু, কখনো কোনো ছেলে সিক্স প্যাক দেখে পটে যাবেন না, কারণ ওই ছেলেটা শুধুমাত্র একটা মেয়েকে পটানোর জন্য এই সিক্স প্যাকটা বানায় না। ভালো পরামর্শ। সেদিন আমাদের তমা আপু আমার জিম ট্রেনিং সেন্টারে আসছিল জিরো ফিগার বানাবে বলে। আপু এখন এতটাই জিরো যে সহজে আর রিক্সায় ওঠেন না, কারণ রিক্সা চালকও বারবার পিছনে ফিরে দেখেন আপু আছেন কি নাই। তবে তমা আপুর সাথে আমাদের মেন্টর শাওন ভাইয়ের কিন্তু একটা জায়গায় হেভি মিল আছে। তমা আপুর ফিগার 0 আর আমাদের শাওন ভাইয়ের ফিগার 00। সেদিন আমাদের আমিন ভাই আমার জিম ট্রেনিং সেন্টারে আসছেন, ভাইয়া বুকডন দিচ্ছেন। 1 2 3। আমি সামনে দিয়ে হেঁটে যেতেই ভাইয়া বলে উঠলো 110 111 112। সেদিন আমি পার্কে জগিং করছিলাম, জগিং করছি হঠাৎ দেখি হাত পা পেঁচিয়ে একটা লোক পাটি বিছিয়ে শুয়ে আছে। আমার খুবই পরণ পড়লো। আমি 50 টাকা বের করে দিতেই লোকটা দাঁড়িয়ে কটমট চোখে আমাকে দেখে বলল, এ ম্যাডাম, আমাকে দেখে কি আপনার ভিক্ষুক বলে মনে হচ্ছে যে ভিক্ষা দিচ্ছেন? আমি তা হাত পা পেঁচিয়ে যোগা করছিলাম। শাবাশ শাবাশ। নিশিতা আপু, বলুন তো ভুঁড়িবিহীন লোক দেখতে কিসের মতো? কিসের মতো? ঠিক যেন ব্যালকনি ছাড়া বাড়ির মতো। উদাহরণ আছে আমাদের। হ্যাঁ, আপনার এই বাড়ির সুরক্ষার জন্য লাগবে যোগাসন। এখন আমি আপনাদেরকে এমন একটা যোগাসনের নাম বলবো যেটা সর্বোৎকৃষ্ট। আচ্ছা, স্ত্রীরা যাই বলুক সব সময় মাথাটা উপর নিচ করুন। ট্রাস্ট মি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগাসন। এটাতে আপনার অনিদ্রা দূর হবে, তারপরে খেতেও ভালো লাগবে, সংসারেও শান্তি আসবে। তবে সাবধান, এই আসন করার সময় ঘাটটা কোনো মতে যাতে ডানে বাঁয়ে না যায়। এখন আমি আপনাদেরকে আরো একটা আসন করাবো, দেখুন তো চিনতে পারেন কিনা। চাইলে আপনারা আমার সাথে করতে পারেন। রনি ভাই প্লিজ, এই আসনটা করতে হবে কানের লতিতে আঙুল দিয়ে, মানে হাতটা ধরে। চাইলে করতে পারেন প্লিজ। এরকম একটু দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়িয়ে করতে হয় আসন। আসলে কি চেনা চেনা মনে হচ্ছে? এটা কি আসন? কি আসন? এটা হচ্ছে পরাণং পারিণং কর্ণ উত্থানং খারণং, অর্থাৎ পড়া না পারিলে কান ধরে দাঁড়িয়ে থাকা। যাচ্ছ কোথায় ফেস করতে, ফিরবে কখন মাঝরাতে, খাবার সময় কি খাবে, শরীর চর্চাতে আছে যে জিম, হাসু খোলে খাও সিদ্ধ ডিম। দিস ইজ কল অ্যাকচুয়ালি জুম্বা। সেদিন দুজন মহিলা আসলো আমার ট্রেনিং সেন্টারে। এক মহিলা অপর মহিলাকে বলছে, ভাবি আমি আমার স্বামীকে নিয়ে না মারাত্মক সমস্যার মধ্যে আছি। ও প্রতিদিন সকালবেলা টিভিতে ব্যায়ামের অনুষ্ঠান দেখার জন্য বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে। এই কথাটা শোনার পরপরই দ্বিতীয় ভাবিটা বলছে, এটা সমস্যা বলছো কেন? এই বয়সে ব্যায়াম করা তো শরীরের পক্ষে ভালো। তখন প্রথম ভাবিটা বলছে, আরে সমস্যা তো ওই জায়গায় না, ও যদি ব্যায়াম করতো তাহলে তো ভালোই হতো। ও তো উঠে জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটার ব্যায়াম দেখতে। আমাদের ইস্তিয়াক ভাই আমার সেন্টারে আসছিল। ভাইয়া এসে বলল, রিমি আপনি আমাকে একটা বডি বিল্ডিং এর ব্যায়াম দিন তো, আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট আছে। আমি তখন বললাম, ভাইয়া ঠিক আছে, আপনি টানা 1 মাস আমার জিম ট্রেনিং সেন্টারটাতে আসুন, আপনার এমনিতে বডি হয়ে যাবে। এই কথা শুনে ভাইয়া আমাকে বলতেছে, না না আমার এত টাইম নাই, আমার ইমার্জেন্সি দরকার। আমি বলছি, ওকে ভাইয়া তাহলে আপনি 15 দিন টানা আসুন। উনি বলতেছেন না ইমার্জেন্সি। তখন আমি বলতেছি, ভাই আপনার ডেট কবে? বললো কালকে। এই কথা শুনে আমি ওনার হাতে 2টা টেনিস বল ধরাই দিলাম, বললাম এই 2টা বল আপনি 2 বগলের নিচে রাখবেন আর এমনি করে হাঁটবেন। সবার শেষে একটা কথাই বলবো, সুস্থ থাকার জন্য করি সবাই শরীর চর্চা, সুস্থ থাকার জন্য সবাই করি শরীর চর্চা। জাহাঙ্গীর ভাই জিমে আসুন, করুন একটু খরচা। বাহ, অসাধারণ রিমি। মানে আপনি অনেকগুলো ক্যারেক্টার করেছেন এবং আজকেও যেটা করলেন এটাও এক্সেপশনাল, অসাধারণ। একটা হাত তালি। থ্যাংক ইউ। আমাদের বিচারকদের কতটা ভালো লেগেছে, আমিন ভাই দিয়ে শুরু করেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এন্ট্রি নেবার পর এরকম ধামাকা পারফরমেন্স, সত্যি স্যালুট জানাই তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেকদিন গুলি করি না, 2টা গুলি করি আজকে তুমি। সুপার, মানে সমস্ত কোয়ালিটি যেন ওর মধ্যে আছে স্ট্যান্ড আপ কমেডির। যে দাঁড়ানোর পর কোনো ভাড়ামি না, কোনো মানে
বিকলাঙ্গ প্যাটার্নের কোনো অঙ্গভঙ্গি মানা, নিজের স্বাভাবিক যেটা সেটার মধ্য দিয়েই হাসি বের করে নিয়ে আসা, এটা অসাধারণ একটা জিনিস। আমরা যে স্ট্যান্ডার্ডের স্ট্যান্ড আপ কমেডিয়ান খুঁজতেছি সমস্ত গুণই তোমার মধ্যে বিদ্যমান আছে। দেখেই ইচ্ছা করে যে ও কি বলবে, এবং শেষ করে একটা জোক শেষ করে ও যে টাইমটা নেয়, তাকায় সবার দিকে, নিজে একটা মিষ্টি করে হাসি দেয়, খুবই ভালো। আমার খুবই ভালো লেগেছে। নিশিতা বড়ুয়া, আপনি বলবেন। জিম করলে যেরকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনও দূর হয়, ঠিক সেরকম হাসলেও ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন দূর হয়। তো আমার মনে হয় এটা যথার্থ ছিল, খুবই ভালো লেগেছে, থিমটাও অসাধারণ। আচ্ছা, যারা জিম করে তারা দেখবেন যে এরকম এরকম করে হাঁটে, কারণ কি ছেলে যখন জিম করে ভাবে হ্যাঁ বডি তো সেই হয়েছে, এখন আপনি এরকম করেন যে কোনো না কোনো মেয়ে এসে হাত এইভাবে ধরবে, এই জন্য এই জন্য ফাটবে। ডিজল ভাই, আপনার কেমন লেগেছে রিমির পারফরমেন্স? তো অনেক ভালো হয়েছে, সামনে আরো ভালো কিছু চাই। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি টিকে যান পরের রাউন্ডে আপনার কাছ থেকে আরো নতুন কিছু হয়তো আমরা পাবো। প্লিজ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই পর্বের পারফর্মারদের পারফরমেন্স শেষ। আমরা ফলাফল জানাবো আপনাদেরকে ছোট্ট একটা বিরতির পর। কারা কারা আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে সেই মুহূর্তটা দেখবার জন্য অধীর আগ্রহে আমরা রয়েছি, এবং আমাদের বিচারকদের চূড়ান্ত রায়ের সেই ফলাফল আমরা ঘোষণা করব। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এই যে আমরা মার্সেলের নামটা চিৎকার করে করে নিই, কেন কেন? মার্সেল পরিবারের প্রতি আমাদের সত্যি সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আমরা এও জানি যে আমাদের প্রতিও মার্সেল পরিবারের সবার অনেক অনেক ভালোবাসা রয়েছে, যেই কারণে এই 6 সিজন পর্যন্ত আমরা এই হাসো এই শোটাকে নিয়ে আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে মার্সেল পরিবারের কয়েকজন সদস্যকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব, যারা এতক্ষণ সামনে থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন। আমরা তাদেরকে পেয়ে অনেক অনেক খুশি। আসছেন এক্সিকিউটিভ ডিরেক্টর লিমন ভাই এবং সেই সাথে ভাবি একসাথে, এবং সেই সাথে মুস্তাফিজ ভাই এবং সাখাওয়াত ভাই একসাথে চলে আসবেন প্লিজ। সেই সাথে আমাদের এনটিভি পরিবারের দুইজনকে ডাকছি, যারা এই হাসো সিজন 6কে ডিরেকশন দিচ্ছেন। একসাথে আসবে জাহাঙ্গীর ভাই ও মোস্তফা ভাই। আমি একটু বলে রাখি, এই যে কিপটা জাহাঙ্গীর বলা হয়, জাহাঙ্গীর ভাই তার সাথে থেকে মোস্তফা ভাইয়ের এই অবস্থা। এবং বলে রাখি, আপনারা তো থ্যাঙ্কস দেবেন দুইজনকে, অ্যাকচুয়ালি এই পারফর্মারদের কাছ থেকে চাঁদা তুলে তুলে এই ফুল কিনেছে। তারপরে এই ফুল আপনাদেরকে দেওয়া মানে আমাদের পক্ষ থেকে দেওয়া। প্লিজ প্লিজ। এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন আপনি, কিন্তু বাসায় ডিরেকশন তো উনি দেন, আমাদের ভাবি। ভুল বলিনি। আমাদের এই শো আপনার কেমন লাগছে? অনেক ভালো, থ্যাংক ইউ। আমি দাদা আমি জানি আপনি এটাই তো বলবেন। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আসবো প্ল্যান ছিল, বাট আসা হচ্ছিল না। বাট এখানে এসে খুবই ভালো লাগছে। এতদিন টিভিতে দেখেছি, এখানে এসে প্র্যাকটিক্যালি দেখে খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভাবি। ওকে, স্বাভাবিকভাবেই বাসায়ও যেহেতু আগে ভাবি কথা বলেন, তাই ভাবিকে আগে ফ্লোর দিয়েছি। বেসিক্যালি আমিন ভাইয়ের সাথে সবসময় কথা হয় অফিসে, আমরা যখন লাঞ্চ টেবিলে বসি বা যে কোনো আড্ডায়, যে হাস্যর কথাটা সবসময় থাকি আমাদের এখানে। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমরা টিভিতে সবসময় দেখে থাকি, বা মাঝে মাঝে আসলে অফিস থেকে যেতেও লেট হয়, সবসময় সময় করে উঠতে পারি না। বাট এখানে না আসলে আসলে মিস করতাম। ইটস অ্যামেজিং, রিয়েলি ইটস অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট। অ্যাকচুয়ালি মার্সেল সবসময় ভালো কিছুর সাথেই থাকে, সো ইনশাল্লাহ ইট উইল কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুস্তাফিজ ভাই, আপনি এর আগেও এসেছিলেন, আমরা অনেক খুশি হয়েছি। আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আসলে দেখতে দেখতে আমাদের সিজন 6 শেষ হয়ে যাচ্ছে, আমরা একদম গ্র্যান্ড ফিনালের কাছাকাছি চলে এসেছি। তো এবারের সিজনটা গতবারের থেকে অনেক ভালো হয়েছে। এখন আমরা প্রত্যাশায় আছি কখন সিজন 7 শুরু হবে, সেই প্রত্যাশায়। ধন্যবাদ। আচ্ছা, এর পাশে রয়েছে সাখাওয়াত ভাই, যার সঙ্গে আমরা আমিন ভাই সহ আমরা একেবারে অনেক
মানে রুরাল এলাকায় আমরা ঘুরেছি এবং এই মার্সেল নিয়ে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, পাবলিকের ফিডব্যাক আমরা পেয়েছি। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, প্লিজ কিছু বলেন। অনেক অনেক ধন্যবাদ এনটিভি পরিবারকে যে তারা এত চমৎকার একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট করছে। আসলে মার্সেল শুধু ব্যবসায় করে না, সিএসআর হিসাবে অনেক কাজ করে। যে আমাদের ভেজাল মুক্ত খাদ্য একটা সংগঠন আছে, সেই সংগঠনের চেয়ারম্যান কিন্তু আমাদের এই যে আমিন ভাই। ভেজাল মুক্ত সংগঠন এটা অনেক বড় সংগঠন, এটা সারা বাংলাদেশে কাজ করে। আমরা এরকম মার্সেল হাসু ভেজাল মুক্ত খাদ্য চাই এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কাজ আরও করব, আপনারা যদি পাশে থাকেন। অনেক অনেক ধন্যবাদ সবাই। প্লিজ সবাই আসন গ্রহণ করুন এবং আমাদের বাকি অংশটুকু দেখবার জন্য প্লিজ। মার্সেল পরিবারের সদস্যরা আমাদের সামনাসামনি এসে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং সেই সাথে জানিয়ে রাখি, আমাদের কপাল যদি ভালো হয় মানে তাহলেই শুরু হবে খুব শীঘ্রই মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি 7-এর অপেক্ষায় আমরা আছি, কিন্তু এরা অপেক্ষায় আছে কে হচ্ছে এপিসোড উইনার সেটা জানাবার জন্য। প্লিজ সবাই চলে এসো এখানে। এই এপিসোডের 5 জন পারফর্মারের পারফরমেন্স শেষ। যার পারফরমেন্স ছিল আগুন জ্বালানো, তার জন্য দেওয়া হবে মার্সেল গ্যাস স্টোভ। Yes. Today's episode winner is Foju. Wow! বাকি 5 জন পারফর্মারকে এখানে আসবার জন্য অনুরোধ করছি, চলে আসো। আমরা এই 10 জন পারফর্মার নিয়ে আমরা শুরু করেছিলাম সেমিফাইনাল। প্রত্যেকে 5 জন হয়ে ভাগ হয়ে 2 পর্বে তারা পারফরমেন্স করেছে। এবার চূড়ান্ত ফলাফল জানাবার পালা আপনাদেরকে, কারা আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে। টপ 6 আমাদের সঙ্গে যাবে ফাইনালে। চূড়ান্ত ফলাফল আমার হাতে, এবং শুধুমাত্র পারফরমেন্স না, তার পার্সোনাল বিহেভিয়ার সব কিছু মিলিয়েই আসলে তার এই রেজাল্ট। চূড়ান্ত ফলাফল আমি ঘোষণা করছি, কিন্তু তার আগে বলে দিই যারা ফাইনালে যাচ্ছে তাদের জন্য রয়েছে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। যে হবে চ্যাম্পিয়ন মার্সেল তাকে দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে মার্সেলের পক্ষ থেকে 3 লক্ষ টাকা। মার্সেলের পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হবে যে হবে সেকেন্ড রানার আপ। শুধু তাই নয়, যারা ফাইনালে পৌঁছে যাবে সেই টপ 6কে প্রত্যেককে একটি করে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর দেওয়া হবে। আজকে যারা এখান থেকে বাদ পড়ে যাবে তাদের জন্য রয়েছে ক্রেস্ট এবং সেই সাথে মার্সেলের পুরস্কার। একটা জোরে করতালি। মানে যে এসছে একবার এই শোতে, প্রত্যেকেই তুমি উইনার হও কি চলে যাও সেই পুরস্কার পাচ্ছে। ফলাফল এবার ঘোষণা করবার পালা। শুরুতেই যে 2 জন অবশ্যই যাচ্ছে এই সেমিফাইনাল রাউন্ডে, 2 পর্বে 2 চ্যাম্পিয়ন ফজু এবং রবিন, এই 2 জন। শাশ্বতী এক ধাপ সামনে আগান। রিমি আপনি এক ধাপ পিছনে যান। একজন আগে একজন পিছে। এই 2 জনের মধ্যে থেকে কে যাবে আমাদের সঙ্গে ফাইনালে সেটাই বলে দেবো এখন। আগে পিছে যে যেখানেই থাকেন না কেন, আপনারা 2 জনই আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছেন। এই 6 জনের মধ্যে থেকে 2 জন আমাদের সঙ্গে ফাইনালে যাবে, বাকি 4 জন আমাদের মাঝ থেকে এই রাউন্ড থেকে আর কি বিদায় নেবে। এবং সেই 2 জনের মধ্যে রিয়া তুমি এক ধাপ পিছাও। রাফি তুমি
এক ধাপ সামনে যাও। লিমন, তুমি এক ধাপ পিছাও। জয়, তুমি এক ধাপ সামনে যাও। যারা সামনে রয়েছে এবং যারা পেছনে রয়েছে, তোমরা সামনে তাড়াতাড়ি করে বাড়িতে যাও। পেছনে তোমরাও, তোমাদের বাবা মা অপেক্ষা করছে, বাড়িতে যাও। পার্থ আর সরোজ, তোমরা দুজন ফাইনালে যাও। এই হাসতে আগে পিছে যে যেখানে থাকুক না কেন, শো শেষে সবাই আবার এক কাতারই দাঁড়াতে হবে। বিচারকদের কাছ থেকে তোমরা পুরস্কার নিবে। ওকে, পুরস্কার নেওয়া শেষ, ক্রেস্ট নেওয়া শেষ। আমি আমার সব পারফর্মারদের এখানে আসবার অনুরোধ করছি। ওকে, আজকে আমাদের দুজন স্পেশাল গেস্ট ছিলেন নিশিতা বড়ুয়া এবং ডিপজল ভাই। প্লিজ আপনারা দুজন এখানে আসবেন প্লিজ। ডিপজল ভাই, সবাই একটু আতঙ্কে ছিল যে আপনি এসছেন কি জানি কি হয়, কিছুই হয়নি। আপনি সবার সঙ্গে আন্তরিকভাবে ছিলেন। জাস্ট শেষ যদি কিছু বলেন, কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, তবে এইরকম হইলে বাংলাদেশ থেকে কিছু আর্টিস্ট বের হবে, ভালো ভালো সবাই দর্শক যারা থাকবে তাদের আগ্রহ ভালো হবে এবং সৌন্দর্য আরও কিছু ভালো কিছু আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার যার কথা বলেছিলাম যে খুব মিষ্টি কণ্ঠের গায়িকা নিশিতা বড়ুয়া, তার একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, কারণ এখানে অনেকের মন খারাপ, কেউ সামনে যাচ্ছে, তারই বন্ধু বাসায় ফিরে যেতে হচ্ছে। আপনি এটা হাতে নেন, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, সেমিফাইনাল রাউন্ডে এই ছিল আমাদের পারফরমেন্স। আমরা 6 জনকে খুঁজে পেয়েছি যারা দুর্দান্ত পারফর্মার এবং আপনাদের মন জয় করবার জন্য তারা প্রস্তুতি নেবে। দেখা হবে আপনাদের সঙ্গে ফাইনালে, গ্র্যান্ড ফিনালেতে সবার সঙ্গে দেখা হবে এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 6, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আচ্ছা রনি, আমি একটু বলি যে দুঃখের একটা এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছিল, আবার সুখের সংবাদও আছে যে আমরা সবাই ফাইনালে যাচ্ছি। তো আমার মনে হয় শেষটা আমরা আনন্দের সাথে করি, একটা আনন্দের গান দিয়ে। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে, ওই আবার সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।